নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবার এসে গেছি আমি মিঠি, আপনাদের জন্য নিয়ে একটা নতুন রহস্য উপন্যাস। এবারের গল্প কাঁটা সিরিজের অন্তর্গত নারায়ণ সান্যাল রচিত দি বৈবাহিক কাঁটা। আপনারা সবাই নিশ্চয়ই প্রসন্ন কুমার বাসু বা পি কে বাসু বার্ড অ্যাট ল, যিনি একাধারে একজন বর্ষিয়ান আইনজীবী এবং বিখ্যাত গোয়েন্দা, তার বিভিন্ন উপন্যাস পড়েছেন বা শুনেছেন। তার প্রথম উপন্যাস নাগচম্পা। নাগচম্পার আমরা একটা সিনেমার ভার্সানও দেখেছি, যেটাতে স্বয়ং উত্তম কুমার অভিনয় করেছিলেন। তার নাম ছিল যদি জানতেন। তাই বাংলা সাহিত্য রসিকদের কাছে পি কে বাসুর পরিচয় নতুন করে আর দেওয়ার নেই। তাই সোজাসুজি চলে যাই গল্পে। ছোট্ট একটা আবদার রইল, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের আবদার। আর কি কি শুনতে চাইছেন অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে এসে। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার। ইন্টারকমে রানী দেবীর প্রশ্নটা শুনে ক্ষেপে উঠলেন বাসু সাহেব। এসব কি শুরু করেছো তোমরা? বাড়িতে H2O গার্ড বসানো হবে কিনা, ভ্যাকুয়াম ক্লিনার কেনা হবে কিনা, তাও স্থির করবে এই বুড়োটা? কেন কেন তুমি আছো কি করতে? সুজাতা সারাদিন কোথায় কোথায় টোটো করে ঘোরে, তোমরা এসব ডিসাইড করতে পারো না? রানী দেবী জবাবে বলেন, আচ্ছা আমি আসছি ঘরে, বুঝিয়ে বলছি ব্যাপারটা। বোঝাবার আবার আছেটা কি? বাকিটা বলা হলো না। তার আগেই রানী ইন্টারকমের সুইচটা অফ করে দিয়েছে। সেলস গার্লটিকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। বলে তার হুইল চেয়ারে পাঁক মেরে রানী বাসু সাহেবের খাস কামরার দিকে এগিয়ে গেলেন। পাঠক পাঠিকার যে ভগ্নাংশকে এ পর্যন্ত কোনো কণ্টকাকীর্ণ কাহিনীর ঘুলঘুলাইয়ার ঘুরপাক খাওয়ার বিড়ম্বনা সইতে হয়নি, তাদের এই পর্যায়ে কিছু কৈফিয়ত দিতে হয়। পি কে বাসু কলকাতা হাইকোর্টের একজন প্রবীণ ব্যারিস্টার, ক্রিমিনাল লয়ার। জনশ্রুতি, খুনের মামলায় তার কোনো মক্কেলের এ পর্যন্ত কখনো ফাঁসি বা জেল হয়নি। বস্তুত সবাই বেকসুর খালাস পেয়েছে। তথ্যটা সত্য কিনা এই নিয়ে মতানৈক্য আছে। তবে কলকাতার বারের প্রবীণ আইনজীবীরা মনে করতে পারেন না বাসু কোনোদিন কেস হেরে ফিরেছে। নিউ আলিপুরে তার দ্বিতল বাড়ি। রানী দেবী ওর সহধর্মিনী তথা একান্ত সচিব। এককালে ভালো গান গাইতেন, রান্নার হাতও খুব ভালো ছিল, কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনার পর সব ছেড়ে দিয়েছে। ওই দুর্ঘটনায় তার নিম্নাঙ্গ পঙ্গু হয়ে যায়। তিনি হুইল চেয়ার ব্যবহার করে গোটা একতলা ঘোরাঘুরি করেন। এজন্যই একতলায় থাকতে বাধ্য হয়েছেন ব্যারিস্টার দম্পতি। দ্বিতলে থাকে ওদের স্নেহধন্য কৌশিক আর সুজাতা। তারা ওই বাড়ির অপর অংশে একটা কনফিডেন্সিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সির দপ্তর খুলেছে। সোজা কথায় প্রাইভেট গোয়েন্দার অফিস। নামকরণটা বাসু সাহেব একদিন করে দিয়েছিলেন। সুজাতার সু আর কৌশিকের কৌ, বাকি শলিটা খলু, অর্থাৎ পাঁচ পুরনার্থে। রানী এ ঘরে এলেন দরজাটা ঠেলে। ডোর ক্লোজারের আমোদ আকর্ষণে দরজাটা আপনি বন্ধ হয়ে গেল। রানী বললেন, তোমার কোনটা বিগড়েছে বলো তো, মাথা না কান? আমি বলছি ধান, তুমি শুনছো কান। হাতে ওটা কি? কি বই? ও বুঝেছি, ABC of Relativity, তাতেই এই অবস্থা। বাসু বললেন, বাহ, তুমি তো বললে একটা সেলস গার্ল এসছে, সে নাকি বাড়ি বাড়ি সব হাবি জাবি জিনিস বিক্রি করে বেড়ায়। হ্যাঁ, তাই তো বিক্রি করে, কিন্তু সেই অপরাধী ওর অসুখ হলে কোনো ডাক্তারের চেম্বারে যেতে পারবে না। বিপাকে বললে আইনি পরামর্শ নিতে কোনো উকিল ব্যারিস্টারের চেম্বার আসতে পারবে না। ওহো, আইসি আইসি, ক্লায়েন্ট, তা সে কথা গোড়াতে বললেই হয়। ভ্যাকুয়াম ক্লিনার টিনার বলতে তুমি দিলে কোথায়? মাঝপথেই তো ধমকে উঠলে।
বুঝেছি বুঝেছি। তা সে কথা তো ইন্টারকমেই বলা চলতো রানু। আবার এত কষ্ট করে চাকায় চরকি পাক মেলে এলে কেন? তোমাকে ধমক দিতে, মেয়েটার সামনে সেটা দেওয়া সফল হবে না বুঝে আর কিছু বলিনি। আই সি, ও ভাবতো কেবলই আমার সাথে দ্বন্দ্ব, মানে ভুল অর্থে। তা কি নাম, কত বয়স, সমস্যাটা কি? হ্যাঁ, এতক্ষণে আইনস্টাইনের চতুর্মাত্রিক জগৎ থেকে তোমার চতুষ্পদীর পরিচিত ত্রিমাত্রিক গোয়ালে নেমে এসেছো মনে হচ্ছে। ওর নাম অপরাজিতা কর। বয়স 25-26 হবে, কিছু বেশিও হতে পারে, তবে 30-এর ওপারে নয়। সমস্যা, ও একটা দুমড়ানো মুচড়ানো টিস্যু পেপার নিয়ে এসছে। ও জানতে চায় তাতে স্ট্রিকনিনের ট্রেস পাওয়া যায় কি। স্ট্রিকনিন? সে তো তীব্র বিষ, কোথায় পেল মেয়েটা? সব কথা তো আমাকে বলেনি। ওর কথা শুনে আমার মনে হলো ওর আশঙ্কা কেউ ওকে বিষ দিয়ে হত্যা করতে চাইছে। বধূ হত্যা? স্ট্রিকনিন কি আজকাল কেরোসিনের থেকেও সহজলভ্য? আরে না না, বধূ হত্যার কেস নয়, মেয়েটা অবিবাহিতা। ওর আশঙ্কা ওকে বিষ খাইয়ে মারতে চাইছে ওর সবচেয়ে প্রিয় বান্ধবীর স্বামী। স্বামী? চাপ বাবা, সবচেয়ে প্রিয় বান্ধবী বিষ খাওয়াতে চাইছে শুনলে না হয় ধরে নেওয়া যেত যে তার স্বামীর সাথেই ওর লটঘট। আর তাইতেই তুমি কি ওর কেসটা নেবে নাকি? নেব কিনা এখনো বলতে পারছি না, তবে শুনবো তো বটেই। বান্ধবীর স্বামী চুমু খেতে চাইলে তার মানে বুঝি, কিন্তু স্ট্রিকনিন খাওয়াতে চাইবে কেন? পাঠিয়ে দাও। রানী আবার চাকা দেওয়া চেয়ারে রিসেপশনে চলে এলেন। মেয়েটি চোখ তুলে তাকালো। রং ময়লা, কিন্তু মুখশ্রী ভারী সুন্দর, আর যৌবন কানায় কানায়, কারণ তার ফিগারটি অনিন্দ। সবচেয়ে আকর্ষণীয় ওর চোখ দুটি, তাতে বুদ্ধির দীপ্তি আছে, আবার অতলান্ত গভীরতার আভাসও মেলে। রানী বলে উঠলেন, মিস্টার বাসু আপনার কেসটা শুনতে চান, আসুন, আপনি ওপরে আসুন। মেয়েটি বলে উঠল, আমাকে তুমিই বলবেন, আপনি আমার মায়ের বয়সী। ম্লান হাসলেন রানী। যে মোটর দুর্ঘটনায় তিনি চিরজীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, সেই দুর্ঘটনাতেই মারা গেছে মিঠু, ওদের একমাত্র মেয়ে। সত্যি, বেঁচে থাকলে সে এই অপরাজিতার বয়সেই হতো বটে। বাসু বললেন, বসো মা, শুনি তোমার সমস্যাটা কি। আমার সেক্রেটারির কাছে শুনলাম, বাই দ্য ওয়ে উনি আমার স্ত্রীও বটে, তুমি নাকি একটা টিস্যু পেপার নিয়ে এসেছো আর জানতে চাইছো যে তাতে স্ট্রিকনিনের হদিশ পাওয়া যায় কিনা। আগে হ্যাঁ, সেটা প্রাথমিক পর্যায়ের সমস্যা। আমার মূল সমস্যাটা আরো গভীরে। হুম, সে কথার আভাসও পেয়েছি। তোমার প্রিয়তমা বান্ধবীর স্বামীকেই তুমি নাকি সন্দেহ করছো। কেন, হেতুটা কি? তাহলে আপনাকে গোড়া থেকে সব খুলে বলতে হয়, অনেকটা সময় লাগবে। কিন্তু তাই বলতেই তো তুমি এসেছো মা, সময় লাগুক, সব কথা খুলে বলো। কেমিস্ট যদি রাসায়নিক পরীক্ষা করে জানায় যে ওতে স্ট্রিকনিনের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাহলেই কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? না না না, তা যাবে না। আমার সমস্যাটা বড় বিচিত্র, প্রায় অবিশ্বাস্য, তাই আপনার কাছে ছুটে এসেছি। কিন্তু আপনাকে, মানে আমাকে কি পরিমাণ, না না না, এমন একটা বিচিত্র গল্প শোনবার জন্য কোনো ফিজ আমি নেব না, তোমাকে পরামর্শ দিতেও না। না না, তা কেন? আমার যেটুকু সাধ্য, দেখো মা, আমার স্ত্রীকে দেখছো তো, একটা দুর্ঘটনায় ওই হুইল চেয়ারটা ব্যবহার করতে বাধ্য হয়েছে, মোটর অ্যাক্সিডেন্ট। আমিই চালাচ্ছিলাম,
ওই অ্যাক্সিডেন্টে আমাদের একমাত্র মেয়েটা মারা যায়। থাকলে সে আজ তোমার বয়সেই হতো। কার জন্য টাকা রোজগার করবো বলো তো? টাকার কথা ভেবো না। বলো, কি তোমার সমস্যা? অপরাজিতা উঠে এসে দুজনকে প্রণাম করলো। তারপর শুরু করলো তার দীর্ঘ জবানবন্দি। অপরাজিতা শৈশবেই মাতৃহীনা। ওর বাবা দ্বিতীয়বার যখন বিবাহ করেন তখন ওর বয়স বছরখানেক। দিদিমার কোলেই ও মানুষ। বাবা অথবা বৈমাত্রেয় ভাইদের সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। দাদামশাইয়ের আর্থিক সাহায্যে সে পড়াশোনা শেষ করে। ও যে বছর বিএ পাশ করে সেই বছরই ওর দাদামশাই মারা যান। দিদিমা গেছেন তার আগেই। এই সময় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেলস গার্ডের চাকরি পায় সে। অল্প কিছুদিনের মধ্যেই সুনাম অর্জন করে। প্রমোশন পায় SSPN পদে, অর্থাৎ সুপারভাইজার অফ সেলস পার্সন নর্থ। ওর অধীনে 10 জন মহিলা কাজ করে, শ্যামবাজার থেকে উত্তরমুখ বারাসাত ব্যারাকপুর পর্যন্ত। ওদের কোম্পানির দুটো প্রোডাক্ট এখন বিক্রি করার দিকে খুব জোর দিয়েছে। প্রথমত H2O গার্ড, দ্বিতীয়ত ভ্যাকুয়াম ক্লিনার। প্রথমটিতে পানীয় জল বিশুদ্ধ করা যায় আর দ্বিতীয়টিতে ঘরদোর আসবাবপত্র। প্রতি সপ্তাহে ওর বস কুরিয়ার সার্ভিসে 15 দিনের আগাম একটি তালিকা পাঠিয়ে দেন সম্ভাব্য ক্রেতা। ওর এলাকার যেসব পরিবারের মোট উপার্জন একটা নির্দিষ্ট সংখ্যার ঊর্ধ্বে, অর্থাৎ যারা আধুনিক মনোভাবাপন্ন। বাধা দিয়ে বাসু সাহেব বললেন, তোমার চাকরির ব্যাপারটা কি আমার পক্ষে এত বিস্তারিত জানার দরকার আছে? আচ্ছা স্যার, না হলে সমস্যার ধরতেইটা আপনি ধরতে পারবেন না। তাহলে প্রশ্ন করি, তোমার বস কিভাবে সম্ভাব্য ক্রেতার তালিকা প্রস্তুত করেন? আমাদের সমান্তরালে কিন্তু 2-3 মাস আগে আরো একদল লোক বাড়ি বাড়ি ঘুরে সংবাদ সংগ্রহ করে। তাদেরকে বলা হয় মার্কেট সার্ভেয়ার। তারা বলে, আমরা কিছু বেচতে আসিনি, বাজারটা যাচাই করতে এসেছি। রানী বলে উঠলেন, বুঝেছি, এই কিছুদিন আগেই আমাদের বাড়িতে এসেছিল এমন একজন। সে যে কি বেচতে চায়, টিভি, ফ্যান, সিঙ্গার মেশিন না এয়ার কন্ডিশনার, সেটা বুঝতেই পারিনি। শুধু যাবতীয় হাড়ির খবর জেনে খুশি মনে চলে গেল। বাসু বলেন, যাই হোক, তারপর বলো। মেয়েটি জানায়, সে সপ্তাহে 2 দিন করে সরঞ্জাম বেচতে যায়, সোম আর শুক্র। একদিন সে ওর অধীনস্থ কোনো সেলস পার্সনকে সঙ্গে নিয়ে বের হয় ট্রেনিং কোর্সে, অর্থাৎ তাকে তালিম দিতে কিভাবে মালটা খদ্দেরকে গছাতে হবে। আর বাকি 2 দিন সে অফিসের কাজ করে ঘরে বসে, অথবা আগের খদ্দেরদের সঙ্গে ফলো আপ অ্যাকশনে দেখা করতে যায়। বাকি 2 দিন শনি আর রবি ওর ছুটি। বছর 1.5 আগে ওর দাদামশাই মারা গেছেন। মামাদের সংসারে ও থাকতে ইচ্ছুক ছিল না। ওই সময় ওর বান্ধবী নির্মলা ওকে পেইং গেস্ট হিসেবে তার সংসারে রাখতে চায়। নির্মলা বাসু ছিল কলেজের ওর সহপাঠিনী, ঘনিষ্ঠতমা বান্ধবী। পরে বছর 2 হলো সুশোভন রায়কে বিয়ে করে এখন সে নির্মলা রায়। ওরা বিরাটিতে একটা বাড়ি করেছে, 3 তলা ফাউন্ডেশন, কিন্তু শুধু একতলাটাই শেষ হয়েছে। একতলায় 4খানা বেডরুম, তারই একটি সংলগ্ন টয়লেট সহ নির্মলা অপরাজিতাকে ছেড়ে দিয়েছে খুবই সামান্য ভাড়ায়। বাস্তবে সুশোভনের যা রোজগার, তাতে নির্মলার পক্ষে পেইং গেস্ট রাখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ওর বিজনেসটা এমন বেয়ারা ধরনের যে মাসের মধ্যে 15 দিন তাকে বাইরেই কাটাতে হয়। নির্মলার এখনো কোনো ছেলেপিলে হয়নি। টিভি দেখে আর বই পড়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে অপরাজিতাও গেটের ক্যালকাটা উত্তরাঞ্চলে একটা নিরাপদ মাথা গোঁজার ঠাঁই খুঁজছিল। ফলে দুপক্ষই এক কথায় রাজি হয়ে যায়। তাছাড়া কোম্পানি অপরাজিতাকে একটা টেলিফোন দিয়েছে, একটা স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়িও দিয়েছে।
এসবের যাবতীয় খরচ কোম্পানি বহন করে। সুশোভনের একটা গাড়ি আছে বটে, তবে টেলিফোন কানেকশন নেই। অপরাজিতা আসাতে ওদের খুব সুবিধা হয়েছে। টেলিফোনটা রাখা আছে ডাইনিং হলে, ফলে অপরাজিতা নিজের ঘর তালাবন্ধ করে গেলেও নির্মলার ফোন করতে বা ফোন ধরতে কোনো অসুবিধা হয় না। তাছাড়া সুশোভনের মারুতি সুজুকি গাড়িটা নিজের ব্যবসায়ের কাজেই ব্যবহার হয়। নির্মলা ড্রাইভিং জানে না, তাই গাড়ি চড়াওই হয় না। ফলে অপরাজিতার গাড়িটা আসায় তার খুব সুবিধা হয়েছে। তিনতলার ফাউন্ডেশন বলে সুশোভনের 3টে গ্যারেজ আছে, সেদিক থেকে অসুবিধাও কিছু নেই। বাসু বললেন, সুশোভনের ব্যবসা তো বেশ জোরদার মনে হচ্ছে। এদিকে 3তলা ফাউন্ডেশনে বাড়িটা 1তলা তুলে ফেলেছে, আবার তারই মধ্যে মারুতি সুজুকি গাড়িও কিনেছে। কি করে, মন্ত্রী টন্ত্রী নাকি? সেটা স্যার রহস্যের আরেকটা দিক। ওর যে কিসের ব্যবসা তা নির্মলাও জানে না, তবে প্রচুর ঘুরতে হয় ওকে। হুম। তারপর অপরাজিতা বলে, গত বছর 27শে ডিসেম্বর সোমবার কুরিয়ারের ডাকে 55টা নামের একটা লিস্ট পাই। আমি সেটা থেকে আরও একটা লিস্ট বানাই। আমার অধীনে 10 জনকে 5টা করে নাম ঠিকানা দিই, আর নিজের জন্য 5টি রাখি। ওই সঙ্গে আমার ডায়েরিতে আমার নিজের নামে সংরক্ষিত ক্রেতাদের নাম ঠিকানা লিখে রাখি। ডায়েরিটা আমার অ্যাটাচি কেসে তালাবন্ধই ছিল, কিন্তু টাইপ করা লিস্ট যেটা তৈরি করেছিলাম সেটা আমার টেবিলে কাগজ চাপা দিয়ে রাখা ছিল। তারপর আমি কাজে বের হয়ে যাই। ঘর তালাবন্ধ ছিল না। সন্ধ্যায় ফিরে এসে লিস্টটা নিয়ে 10টা পৃথক চিঠি টাইপ করতে বসি, প্রত্যেকটি সেলস পার্সনকে তার নির্দিষ্ট সম্ভাব্য ক্রেতার নাম ও ঠিকানা জানাতে। সচরাচর রাত্রে টাইপ করে পরদিন পাড়ার এক কুরিয়ার সার্ভিসে খামগুলো আমি দিয়ে আসি। কিন্তু টাইপ করতে বসে আমার মনে হলো, কাগজ চাপার নিচে আমি যে টাইপ করা লিস্টটা রেখে গিয়েছিলাম এটা সেটা নয়। কারণ মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি ইত্যাদি বানান আমি বরাবরই ডবল ই দিয়ে লিখি বা টাইপ করি। আমার বেশ মনে আছে এখানেও তাই করেছিলাম। অথচ এখন দেখছি ডাবল ইর বদলে আই ছাপা হয়ে রয়েছে। কেউ নিশ্চয়ই ওটা আবার নতুন করে টাইপ করেছে। কে হতে পারে? নির্মলা বা সুশোভন ছাড়া তো কেউ হতে পারে না। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, কি উদ্দেশ্যে এটা করা হয়েছে। যাই হোক, প্রথমে সে কিছুই কাউকে বলে। অ্যাটাচি কেসটা খুলে ডায়েরিটা বার করতে গিয়ে দেখি প্রথমবার আমি কার্বন রেখে টাইপ করেছিলাম, সেটা আমার খেয়াল ছিল না। অ্যাটাচি কেসে সেই অফিস কপিটা আছে। দুটো লিস্ট মিলিয়ে দেখলাম মুখার্জি আর মুখার্জি, অর্থাৎ বানানগুলো শুধু নয়, আরও একটা মারাত্মক পরিবর্তন করা হয়েছে। আমার নিজের জন্য নির্দিষ্ট একটি নাম, যেখানে গত শুক্রবার আমার যাওয়ার কথা ছিল, সেই নাম ঠিকানা আমার একজন কর্মচারীকে দেওয়া হয়েছে। আর তার বদলে কর্মচারীর জন্য নির্দিষ্ট একটি নাম ঠিকানা আমার তালিকায় সংযোজন করা হয়েছে। আমি ডায়েরিটা দেখলাম লেখা আছে, শুক্রবার 7 তারিখ সকালে আমার যাওয়ার কথা ছিল মিসেস শর্মিষ্ঠা পালের কাছে, বারাসাতে। মিস্টার পরেশচন্দ্র পালের স্ত্রী তিনি। আমার নিজের টাইপ করা চিঠির অফিস কপিতেও তাই লেখা আছে। অথচ পরিবর্তিত টাইপ করা লিস্টে ওই নাম ঠিকানা দেওয়া হয়েছে আরো একজনকে। নিজের অজান্তেই রানী দেবী কৌতূহল বসে প্রশ্ন করে বসেন, কে এটা করতে পারে, কেনই বা করবে? বাসু বলেন, কে করেছে বলা যাবে না, কিন্তু কেন করেছে তা আন্দাজ করা যাবে। সে চায় না অপরাজিতা শর্মিষ্ঠা পালের বাড়িতে যাক। এক্স্যাক্টলি স্যার, কিন্তু তার হেতুটা 100 বছর ধরে চিন্তা করলেও আপনি আন্দাজ করতে পারবেন না। বাসু গম্ভীরভাবে বললেন, অতটা সময় তো আমার হাতে নেই মা, কিন্তু এটুকু আন্দাজ করছি গত শুক্রবার 7 তারিখ হেতুটা তুমি নিজেই বুঝতে পেরেছ। হুম, তা পেরেছি। শুনুন বলি, আমি কাউকে কিছু বলিনি।
10 জনকে 10টা চিঠি কুরিয়ারে ছেড়ে দিলাম, শর্মিষ্ঠা পালের নাম কাউকে না দিয়ে। 5ই জানুয়ারি বুধবার সুশোভন ট্যুরে বেরিয়ে গেল, বলে গেল দিন 15 পর ফিরবে। আমি 7 তারিখ শুক্রবার সকালে নিজের গাড়ি নিয়ে চলে গেলাম বারাসাতে, শর্মিষ্ঠা পালের ঠিকানা। বেল বাজাতেই দরজা খুলে দিলেন মিসেস পাল স্বয়ং। আমাকে বসতে বললেন, আর আমি ওর সঙ্গে H2O গার্ডের প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য নিয়ে আলাপ করতে থাকলাম। কলের জলে বৃহত্তর কলকাতায় সর্বত্র আন্ত্রিক রোগ বৃদ্ধি পাওয়ায়, শুনতে খারাপ লাগবে আপনাদের, কিন্তু আমাদের ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। ভদ্রমহিলা আমাদের লিটারেচার, টেস্ট রিপোর্ট ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। বেলা তখন 11টা। এই সময় স্কুলের পোশাক পরা একটা ছেলে ফিরে এলো বাড়িতে। বছর 7 বয়স হবে। আমি না স্তম্ভিত হয়ে গেলাম। সুশোভনের সঙ্গে তার আশ্চর্য মিল। আমি ছেলেটাকে কাছে ডেকে আলাপ করলাম, ভাব জমালাম। বাচ্চাদের জন্য কিছু টফি সব সময় থাকে আমার ভ্যানিটি ব্যাগে। ওকে জিজ্ঞাসা করলাম মামুলি কিছু প্রশ্ন, যেমন তোমাকে কে বেশি ভালোবাসে, বাবা না মা? ছেলেটা জবাব দিল না। মাকে বলল, মা তোমাদের দুজনের ছবিটা কোথায় গেল গো? মিসেস পাল বললেন, কাল তোমার বাবা ঝাড়পোছ করতে গিয়ে ছবির কাজটা ভেঙে ফেলেছে সোনা, আমি সরিয়ে রেখেছি। ছবিটা তুমি নিয়ে এসো, আমি আন্টিকে দেখাবো। ওর মা বললেন, আন্টি তো তোমার বাবার ছবি দেখতে চায়নি সোনা, জানতে চেয়েছেন কে বেশি ভালোবাসে। বাচ্চা তো কিছুতেই শুনবে না। তার আবদারে ভদ্রমহিলা শেষ পর্যন্ত পাশের ঘর থেকে ফাটা কাজ দিয়ে বাঁধানো ফটোখানা নিয়ে এলেন। বছর 7-8 আগের ছবি, বিয়ের পর কোনো এক স্টুডিওতে তোলা। আমার মনে হলো ওই ছবির বর যদি সুশোভন রায় না হয়, তাহলে নির্ঘাত তার যমজ ভাই। কিন্তু আমি কোনো ক্রমেই মুখের একটি পেশিকেও বিশ্বাসঘাতকতা করতে দিলাম না। ওর স্বামী যে আমার পরিচিত, আমরা একই ছাদের তলায় থাকি, এটা উনি বুঝতেই পারেন না। আরো মিনিট 5 কথাবার্তা চালিয়ে আমি বিদায় নিলাম। উনি বললেন ওর স্বামীর সঙ্গে ব্যাপারটা শনি রবিবারের মধ্যে আলোচনা করে রাখবে, আর আমাকে সোমবার অর্থাৎ আজ রাত 8:30 নাগাদ একবার ওর বাড়িতে যেতে বলুন। তা তুমি কি স্থির করেছো, যাবে কি যাবে না? আমাকে যেতেই হবে স্যার, না হলে সুশোভন বুঝে ফেলবে আমি ওর গোপন ব্যাপারটা বুঝতে পেরেছি, ও আমাকে খুন করে ফেলবে। বুঝলাম। এবার তাহলে এই স্ট্রিকনিন টিস্যু কাগজের ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো, অপরাজিতা বলে। পরদিন শনিবার সকালে নিতান্তই অপ্রত্যাশিতভাবে সুশোভন ট্যুর থেকে ফিরে এলো। বলল ওর কাজ নাকি হয়নি, পার্টি এমার্জেন্সি কলে দিল্লি চলে গেছে। নির্মলা তো খুব খুশি, মাংস আনলো, ফ্রাইড রাইস বানালো। ডিনারের আগে সুশোভন রোজই ড্রিঙ্ক করে, নির্মলা মাঝে মাঝে সঙ্গ দেয়। আমি ড্রিঙ্ক করতে চাই না, তবুও সঙ্গ দিতে সামান্য পান করতে হয়। আমরা 3 জন 3টি গ্লাস নিয়েছি। ড্রিঙ্ক মিশিয়ে এনেছে সুশোভন, নিজের জন্য ব্যাক পাইপার হুইস্কি অন রক্স, নির্মলার জন্য বরফ দেওয়া ব্র্যান্ডি, আর আমার জন্য জিন উইথ টনিক। কি বলবো স্যার আপনাকে, প্রথম সিপটা মুখে দিয়ে আমার গাটা গুলিয়ে উঠল। মনে হলো বেশ তেতো। বলতে গিয়েও কি জানি ভেবে আমি কিচ্ছু বললাম না, কেসে উঠলাম। তারপর গ্লাসটা হাতে নিয়েই আমার ঘরের সংলগ্ন বাথরুমে যে ওয়াশ বেসিনটা আছে, ওখানে থুতু ফেলতে উঠে গেলাম। মুহূর্তের মধ্যে গ্লাসটা বেসিনে উবুড় করে দিয়ে সম পরিমাণ সাদা জল গ্লাসে নিয়ে ফিরে এলাম। সুশোভন বারে বারে আমায় লক্ষ্য করছিল। হঠাৎ বলে উঠল, এটা কেরুর ইউজুয়াল জিন নয়, একটু নতুন ব্র্যান্ড, একটু তিতকুটে স্বাদ, তাই না? আমি বললাম, হ্যাঁ, 1 প্যাকেট বেশি কিন্তু আমি খাবো না। তারপর আহারাদি সেরে আমরা যে যার বিছানায় শুয়ে পড়লাম। আমার হঠাৎ মনে পড়ে গেল
সুতপা হত্যা মামলার কথা। স্ট্রিকনিনের স্বাদ দিত। ভ্যানিটি ব্যাগ থেকে একটা টিস্যু পেপার নিয়ে বেসিনে যে জলটুকু লেগে গেছিল তা সযত্নে মুছে ফেললাম। রবিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে সুশোভন যেভাবে আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল ও যেন ম্যাকবেথের মতো ব্যাংকর ভূতকে দেখতে পাচ্ছে ডিনার টেবিলে। আমি নিজে থেকেই বললাম, কাল রাতে আমার শরীরটা খারাপ হয়েছিল, ব্রেকফাস্ট খাবো না। নির্মলা আর সুশোভন অনেক পিড়াপিড়ি করল, কিন্তু টিন থেকে নিজের হাতে বের করে নেওয়া বিস্কিট আর তিনজনের পর থেকে ঢালা চা ছাড়া আমি কিচ্ছু মুখে দিইনি। টেলিফোন ডিরেক্টরিতে আপনার নাম্বার লেখা আছে, কিন্তু টেলিফোন করতে আমার সাহস হলো না। সুশোভন হয়তো আড়ি পেতে বসে আছে। আমি রবিবারটা একটা হোটেলে কাটিয়েছি। ভেবেছিলাম রবিবার আপনি কেস নেবেন না, তাই আজ সকালেই সোজা আপনার কাছে চলে এসেছি। বাসু বললেন, কালই তোমার আসা উচিত ছিল। যা হোক, খুব বুদ্ধিমতির মতো কাজ করেছো। প্রথম, ওই টিস্যু পেপারটা এই খামে ভর্তি করে আঠা দিয়ে বন্ধ করো। তারপর খামের ওপর তোমার নাম, ঠিকানা আর তারিখ লিখে দাও। যেখানে খামটা বন্ধ করা হয়েছে সেই ফ্ল্যাপের ওপর আড়াআড়ি ভাবে তোমার নামটা সই করে দাও। অপরাজিতা তাই করে দিল। বাসু জানতে চাইলেন, তুমি কি স্থির করেছো আজ সন্ধ্যাবেলা বারাসাতে শর্মিষ্ঠা পালের কাছে যাবে? বললাম তো স্যার, আমাকে যেতেই হবে, না হলে সুশোভন সন্দেহ করবে আর বুঝে যাবে যে আমি সব জানতে পেরেছি। অল রাইট, সেখানে যদি শর্মিষ্ঠার স্বামী পরেশ পালের সাথে ঘটনাচক্রে দেখা হয়ে যায়? হবে না স্যার, হবে না। আমি বাজি রেখে বলতে পারি, ও কিছুতেই আমার মুখোমুখি হবে না, দূরে বসে সব লক্ষ্য করবে। অল রাইট, শোনো মন দিয়ে। প্রথম কথা, মিসেস পালের বাড়িতে তুমি কিচ্ছু খাবে না বা পান করবে না। বলবে তোমার একটা ব্রত আছে, সারাদিন উপবাস করছো। পুজো করে মুখে জল দেবে। দ্বিতীয় কথা, যদি ঘটনাচক্রে পরেশ পালের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায় এবং বুঝতে পারো যে সে সুশোভন রায়, তাহলে সেটা তার স্ত্রীর সামনে একদমই স্বীকার করবে না, যেন তাকে নতুন দেখছো। তাকে বলবে, মিস্টার পাল, আপনি পিকে বাসু ব্যারিস্টারের নাম শুনেছেন? আমি আজ সকালে একটা কাজে তার সঙ্গে দেখা করতে গেছিলাম। কথা প্রসঙ্গে আপনার নাম উঠল। উনি বললেন উনি আপনাকে চেনেন, ইনফ্যাক্ট একটা কেসে আপনাকে খুঁজছেন। এই কার্ডটা রাখুন, আপনার সময় মতো তাকে টেলিফোন করবেন। বলে আমার এই কার্ডটা তার হাতে ধরিয়ে দেবে। তৃতীয়ত, আজ দুপুরে বাড়িতে লাঞ্চ করো না, কিচ্ছু খেও না। বলো এক বন্ধু জোর করে খাইয়ে দিয়েছে। বাড়িতে যদি সুশোভনের দেখা পাও, প্রথম সুযোগে ওই একই কথা বলবে আর আমার এই কার্ডখানা তার হাতে ধরিয়ে দেবে। বুঝলে? সার্টেনলি স্যার। পরেশ পাল অথবা সুশোভন রায় তৎক্ষণাৎ বুঝতে পারবে অপরাজিতা করের স্বাভাবিক বা অস্বাভাবিক যে কোনোভাবে মৃত্যু হলেই পি কে বাসু ঝাঁপিয়ে পড়বেন, কারণ তার সব গোপন কথা আমি ছাড়াও জানে ওই পি কে বাসু। আমাকে হত্যা করলে তার কোনো লাভ হবে না, তাই না? এক্স্যাক্টলি। টিস্যু পেপারে স্টিকরিন থাক আর নাই থাক, তোমাকে যেটা প্রিক করছে সেটা দ্বিবৈবাহিক কাঁটা। দ্বিবৈবাহিক কাঁটা? তার মানে? বাইগ্যামি শব্দটার বাংলা হচ্ছে দ্বিবিবাহ। তাকে স্নিক প্রত্যয় করে শব্দটা এই মাত্র তৈরি করলাম, অর্থাৎ দ্বিবিবাহ সম্বন্ধীয়। ব্যাকরণ থাক, অনুবাদে বুঝবে। বাইগ্যামাস থর্ন, বুঝেছ? মানিব্যাগ বার করে অপরাজিতা জানতে চায়, আপনাকে কি রিটেনার দেব? বাসু জানতে চান, রাফলি স্পিকিং, তোমার মাসিক গড় রোজগার কত? কেটে কুটে পে প্যাকেটে যা হাতে পাই তা প্রায় ৩,০০০। ওকে, তুমি আমাকে অ্যাকাউন্ট পেই চেকে ১০০ টাকা দাও, যাতে মক্কেল হিসেবে তোমাকে স্বীকার করতে পারি। দ্বিতীয়ত, 8:30টার অ্যাপয়েন্টমেন্টটা সেরেই
তুমি আমাকে যে কোনো পাবলিক টেলিফোন বুথ থেকে ফোন করবে, না হলে রাতে আমার ঘুম হবে না। আপনি বাড়িতে থাকবেন? না, নিউ আলিপুর থেকে ঘটনাস্থলটা অনেক দূরে। আমি রাত 8:30 থেকে 10টা পর্যন্ত থাকবো দমদমের এয়ারপোর্ট হোটেলের ডাইনিং হলে। ওদের হেড স্টুয়ার্ড আমাকে খাতির করে, তাকে আমি বলে রাখবো। নম্বর 2-3টা আছে, ডায়েরিতে টুকে রেখো। রানী বলেন, এয়ারপোর্ট হোটেলে আবার কেন? সেখানে গেলেই তো পেগের পর এক শিবা শ্রীকাল খাবে। শিবা শ্রীকাল কেউ খায় না গো, পান করে। কতবার বলেছি, কিন্তু শুনলে না। আমাদের একটা ব্রত আছে আজ। অপরাজিতাও যেমন সুশোভন রায় বা পরেশ পালের বাড়িতে বিষ মেশানো জলস্পর্শ করবে না, আমিও তেমন এয়ারপোর্ট হোটেলে মদ মেশানো জল স্পর্শ করবো না। টিটোটালার্স ডিনার করব, আমরা দুজন, কৌশিক আর আমি, বুঝলে? আমি বারাসাতের কাছাকাছি থাকতে চাইছি আজ রাত 8:30টায়, যাতে ফোন পেলেই অকুস্থলে পৌঁছতে দেরি না হয়। কৌশিককে নিয়ে বাসু সাহেব যখন এয়ারপোর্ট হোটেলের ডাইনিং হলে ঢুকলেন, রাত তখন 8টা। হেড স্টুয়ার্ড ওকে দেখে এগিয়ে এলো। একটা কার্টসি বাও করে ইংরাজিতে বলল, এবার অনেকদিন পর এলেন স্যার, বলুন কি দেব? আপনার ইউজুয়াল সেবা শ্রীগল? না না বাল্টিমোর, আজ ড্রিঙ্ক করব না। আমরা দুজন স্রেফ ডিনার খাবো, ড্রাই ডিনার। কিন্তু আমি একটা জরুরি ফোন কল আশা করছি, তাই এমন একটা জায়গায় আমাদের নিয়ে বসাও যেখান থেকে ফোনটা কাছে হবে, আর অপারেটরকে ব্যাপারটা জানিয়ে দেব। হেড স্টুয়ার্ড বলল, আপনি তাহলে ডাইনিং হলে না বসে এই কেবিনটায় বসুন স্যার, আমি অপারেটরকে বলে রাখছি। আপনার কোনো কল এলে কর্ডলেস টেলিফোনটা এখানে পাঠিয়ে দেবে। দ্যাটস ফাইন, চলো, কোথায় নিয়ে যেতে চাইছো? মেনু কার্ড দেখে উনি খাবারের অর্ডার দিলেন, সংক্ষিপ্ত 3 কোর্সের ডিনার, যাতে প্রয়োজন হলে তাড়াতাড়ি উঠে চলে যেতে পারে। 9:15 এলো প্রথম টেলিফোন। বাসু আত্মঘোষণা করতেই ও প্রান্ত থেকে প্রশ্ন হলো, তোমরা ভালোভাবে পৌঁছেছো তো? অপরাজিতা ফোন করেছে? কে, রানু? না না না, তুমি ব্যস্ত হও না, ড্রিঙ্কস নিইনি আমরা, ফিরতে আমাদের রাত হতে পারে। অপরাজিতা এখনো ফোন করেনি। 3 কোর্সের সংক্ষিপ্ত ডিনার শেষ হলো। বাসু বিল মিটিয়ে দিলেন। এরপর বসে থাকতে গেলে একটা আফটার ডিনার ড্রাই মার্টিনি তো নিতেই হয়। কি করবেন স্থির করতে পারছিলেন না। এমন সময় খিদমগার দ্বিতীয়বার এসে হাজির হলো কর্ডলেস ফোনটা নিয়ে। সাব, আপকা ফোন। হ্যালো। শুভ সন্ধ্যা স্যার, আমি অপরাজিতা বলছি। কোথা থেকে? বারাসাত থেকে মাইল 4 দূরে দমদমের দিকে একটা পেট্রোল পাম্প থেকে। তোমার কাজ কেমন হলো? এভরিথিং ফাইন স্যার, কেউ কিচ্ছু সন্দেহ করেনি। মিস্টার পাল যথারীতি অনুপস্থিত। মিসেস পাল জানালেন উনি খুব দুঃখিত, ঠিক এখনই ওরা H2O গার্ড যন্ত্রটা কিনতে পারছেন না, পরে জানাবেন। হুম, তোমাকে জানাবার মতো একটা খবর আছে অপরাজিতা। আমি ইতিমধ্যে আমার বিশ্বস্ত কেমিস্টের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। টিস্যু পেপারে ওই বিশেষ কেমিক্যালটার ট্রেস পাওয়া গেছে। গুড গড, এরকম লোককে তো গুলি করে মেরে ফেলা উচিত। টেলিফোনে এসব কথা বলতে নেই। তা তো বলতে নেই, কিন্তু আপনি আমাকে না জানিয়ে আমার দেহরক্ষীর ব্যবস্থা করেছিলেন কেন? আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম প্রথমটায়। পরে আন্দাজ হলো ও আপনার বা সুকৌশলীর এজেন্ট। ও, ও মানে? ওকে, খুলে বলো। আহা, কিছুই যেন জানেন না। যাই হোক, কৌশিকবাবুর সঙ্গে দেখা হলে বলবেন তার এজেন্ট আমাকে মাঝপথেই রুখে দিয়েছিল। তাকে নিয়েই আমি এই পেট্রোল পাম্পে এসেছি। সে তার গাড়ির চাকা মেরামত করাচ্ছে। তাকে আবার সেই রায়চৌধুরী ভিলার কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফিরবো আমি। বিশ্বাস করো অপরাজিতা, আমি বা সুকৌশলীর কোনো এজেন্টকে বারাসাতে আমি পাঠাইনি। তুমি যদি কোনো অজানা লোককে গাড়িতে তুলে থাকো, তাহলে সে আমাদের লোক নয়, ইম্পস্টার। তুমি আত্মরক্ষা। কথাটা শেষ হলো না।
অপরাজিতা বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমার হাতে এখন একটা রিভলভার আছে, তাতে 6টা তাজা বুলেট। ওই ইম্পোস্টারটা যদি বিন্দু মাত্র বেচাল করে, তাহলে আমি তার বুকের ওপর রিভলভার ঠেকিয়ে গাড়ি থেকে নেমে যেতে বলবো। আপনি চিন্তা করবেন না। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। কাল সকালে আপনার সাথে দেখা করে সবকিছু বলবো। টিস্যু পেপারের রেজাল্ট যখন পজিটিভ, তখন আমি রাত পোহালেই ওই বাড়ি ছাড়বো। কোনো একটা হোটেলে গিয়ে উঠবো। তার আগে সুশোভনের হাতে আপনার কার্ডখানা আমায় ধরিয়ে দিতে হবে। কেন ওর বাড়ি ছেড়ে যাচ্ছ তা কি তুমি নির্মলাকে বলে যাবে? অফকোর্স স্যার। ওর স্বামী। না অপরাজিতা, সুশোভন রায় তোমার নিকটতমা বান্ধবীর স্বামী নয়। আইনের চোখে তো নয়। ওরা এক বিছানায় শোয় এই মাত্র। বাইগেমির চার্জে ম্যাক্সিমাম কত বছর সাশ্রম কারাদণ্ড হয় স্যার? কাল সকাল 10:30টায় এসো, এই প্রশ্নের জবাব দেব। তবে মনে রেখো, সুশোভনের সঙ্গে দেখা হওয়া মাত্র তুমি জানিও তাকে আমি খুঁজছি। আমার কার্ডখানা ওর হাতে ধরিয়ে দিও। দেব। গুড নাইট স্যার। গুড নাইট। বি পাংচুয়াল। কাল আমার অনেক কাজ। ঠিক সকাল 10:30টায় আসবে। পরদিন সকাল 10:35-এ ইন্টারকমে সারা জাগতেই বাসু সুইচ টিপে বললেন, বলো রানু, অপরাজিতা এসেছে? না, আসেনি। তুমি কি সেই এফিডেভিটের ডিকটেশনটা এখন দেবে? বাসু সে কথার জবাব না দিয়ে বলেন, এরা সময় রাখতে পারে না কেন কে জানে। ট্রাফিক জ্যামের আশঙ্কা করে কিছুটা সময় তো আগে বেরোলেই হয়। একটু পাংচুয়াল হওয়া উচিত। রানী বললেন, এটা আমার প্রশ্নের উত্তর নয়। ডিকটেশনটা না। মাঝপথেই রানীকে থামিয়ে দিয়ে বাসু সুইচটা অফ করে দিলেন। একটু পরে কৌশিক আর সুজাতা এলো। বাসু জানতে চাইলেন, কোনো সূত্র আবিষ্কৃত হলো? না মামু, কমপ্লিট ব্ল্যাঙ্ক। সুশোভন রায় বা পরেশ পাল চাকরি করেই না। ব্যবসা যদি কিছু করে, তবে তার কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। ওরা দুজন একই লোক কিনা তা হলফ করে বলা যাচ্ছে না। তবে দুজনেই বড়লোক। আর গাড়িটা যে চালায় তার নাম্বার কিন্তু এক। মারুতি সুজুকি ক্লোবাল্ট ব্লু, নাম্বার WPF 2457। গাড়িটা কার নামে রেজিস্টার্ড? পরেশ পাল, বারাসাতে। মোটর ভেহিকেল এবং AAEI থেকে একই তথ্য পাওয়া গেছে। লোকটার পেছনে গুপ্তচর লাগাও সুজাতা, 3 শিফটে। প্রতিটা মুহূর্তে সে কোথায় আছে, কি করছে, তা আমি জানতে চাই। তাতে একটা অসুবিধা আছে মামা। কোথা থেকে আমরা শুরু করব বুঝেই উঠতে পারছি না। সুশোভন রায় বা পরেশ পাল কাল সন্ধ্যা থেকে নিরুদ্দেশ। তার গাড়িখানাও হাওয়া। বাসু রানীকে অপরাজিতার বাড়িতে ফোন করতে বললেন। বেলা তখন 11টা। ও প্রান্তে রিঙ্গিং টোন বন্ধ হয়ে যেতে রানী বললেন, অপরাজিতা আছে? না, নেই। আপনি কে বলছেন? আমি ওর অফিস থেকে বলছি। ও কোথায় গেছে? কখন? আই সি। লাঞ্চে ও কি বাড়িতে আসবে? না, কোনো মেসেজ রাখার দরকার নেই। আমি আবার ফোন করব। ও প্রান্তচারিণী কোনো কথা বলার আগেই রানী টেলিফোনটা নামিয়ে রাখলেন। বললেন, নির্মলা ধরেছিল, অপরাজিতা খুব সকালে কাউকে কিছু না বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে। কোথায় গেছে তা নির্মলাও জানে না। দুপুরে বাড়িতে খেতে আসবে কিনা তাও বলে যায়নি। বাসু বলেন, কোথায় গেল মেয়েটা? ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। কৌশিক বলল, আমি দেখছি। বেরিয়ে গেল ঘর থেকে। পর মুহূর্তে ফিরে এলো, সঙ্গে অপরাজিতা কর। এক রাত্রেই যেন তার ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বাসু বললেন, তুমি ওই সোফাটাতে বসো অপরাজিতা। সুকৌশলী দম্পতিকে বললেন, তোমরা দুজন যাও, তবে নিজেদের অফিসে থেকো। অপরাজিতার কথা শোনার পর তোমাদের ডাকবো। রানী দেবী অবশ্য থেকে গেলেন। বাসু জানতে চাইলেন, কি হয়েছে অপরাজিতা?
কাল রাত 9:30 পর্যন্ত তো তুমি ভালো ছিলে, রাত্রে কি সুশোভন আচমকা ট্যুর থেকে বাড়ি ফিরে এসেছে? মেয়েটা দুদিকে মাথা নাড়ল। কথা বলতে গিয়ে ওর ঠোঁট দুটি কেঁপে উঠল, তবুও মুখ নিচু করে কোনো ক্রমে বলল, সুশোভন আর কোনোদিন ট্যুর থেকে বাড়ি ফিরে আসবে না স্যার, সে বেঁচে নেই।